উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ভাগ তরঙ্গ। লিখেছেন বেলা শেখ, কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 13। মেঘ বৃষ্টির লীলাখেলা এখনও চলমান। দক্ষিণা অম্বর জুড়ে মেঘেদের আধিপত্য। মালবাহী মিনি ট্রাক থামতেই সারোয়ার সাহেব লাফ দিয়ে ট্রাক থেকে নামেন। সঙ্গে আসা কমবয়সী ছোকরাদের তারা দেখিয়ে বলেন, 4তলা বাম দিকের ফ্ল্যাটে জলদি হাত চালা, বৃষ্টি এলো বলে। ছোকরাগুলো ট্রাক থেকে গৃহস্থালী সরঞ্জাম নামায়। অরুণাভ সরকার হাতে হাতে সাহায্য করেছিল। হঠাৎ বেখেয়াল করে ছেলেগুলোর ওপরে তাকিয়ে এক অপরকে ইশারা করে মিটিমিটি হাসছে। অরুণাভ কপাল কুঁচকে ওপরে তাকাই, তেমন কিছু নজর কাড়ে না। বিদায় দৃষ্টি ফিরিয়ে নিবে, হঠাৎ চোখে আটকায় 4তলার বাম পাশের পেয়ারার খোপের মতো বেলকনিতে পত্রলেখা রেলিং ধরে একধানে এদিকেই তাকিয়ে আছে। সে খুব একটা গুরুত্ব দিল না, তবে ছেলেগুলোর গা জ্বালানো হাসি আর ফুসুর ফুসুর এক ধরনের অস্বস্তিতে ফেলল তাকে। রাগও হলো ছেলেগুলোর উপর না, চিঠিপত্রের ওপরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখার মানে কি? অরুণাভ হাত ছাড়া দিয়ে সারোয়ার সাহেবের উদ্দেশ্যে বললেন, আঙ্কেল, আমি বরং ঘরে গিয়ে দেখি কোথায় কোন জিনিসটা রাখা যায়। আপনি কি এদিকটা? আমি আছি এখানে, চিন্তা নেই বাচ্চা। অরুণাভ কৃতজ্ঞতার স্বরূপ হেসে সিঁড়ি পেয়ে 4তলায় উঠল। কলিং বেল চাপ দিতেই ধরে রাখল। দরজা খুলতে খুব বেশি দেরি হয়নি, কিন্তু মানবের মেজাজটাই গরম ছিল। বাড়ি মাথায় তুলে চেঁচিয়ে বলল, কানে শোনো না, কখন থেকে কলিং বেল বাজাচ্ছি? কোথায় মরতে গিয়েছিলে শুনি? অরুণাভ থামল, নিজ কথাগুলো মনে মনে আবার আওড়ালো। এমন থার্ড ক্লাস মার্কা আচরণ সে কবে থেকে রপ্ত করলো? সে মনেও অরুণাভ নিজেকে নিজে ভর্সনা করে পত্রলেখার দিকে তাকালো। আলোবলা মুখটা দেখে গায়ে ফোসকা পড়ল। এই মেয়ে থার্ড ক্লাস মার্কা আচরণই ডিজার্ভ করে। সে নাকের পাটা ফুলিয়ে বলল, রাস্তা ছাড়ার জন্য নোটিশ পাঠাতে হবে? পত্রলেখা দরজা ছেড়ে ভেতরে চলে গেল। অরুণাভ দরজা আটকায় না, বেরিয়ে দিয়ে ঘরে আসে। বেলকনিতে টুম মেরে নিচে দাঁড়িয়েমান ছেলের দেখে আসে। কেন জানা নেই অরুণাভের। ঘরে এসে পত্রলেখাকে আর চোখে পর্যবেক্ষণ করলো। গোমরা মুখে উপেক্ষা করে বলল, তোমার জামা কাপড় শুকায়নি? পত্রলেখা মুখ ফিরিয়ে রাখলো। অরুণাভ খানিকটা ঝাঁঝালো স্বরে বলল, চিঠিপত্র কিছু বলছি আমি। পত্রলেখা নোটবুকে তুলে নিল, কিছু লিখে পাতা ছিঁড়ে মুখের সামনে ধরল। অরুণাভ চোখ উল্টে বিরক্তি প্রকাশ করলো। মেঝেতে পড়ে থাকা কাগজটা পা দিয়ে সোজা করে ইংরেজি অক্ষরে লেখা, টক টু বি পোলাইটলি, আমা গার্ল। অরুণাভ হেসে দিল। পত্রলেখার দিকে তাকিয়ে বলল, ইউ আর নট আ গার্ল, ইউ আর আ টাইনি। ওই যে লম্বা বেনুনি, উল্টো পা, বড় বড় চোখ, কালো নখ, রাক্ষসের মতো দাঁত, মানুষের ঘুম হারাম করে। সেই সুন্দর ছেলেদের বশ করার চেষ্টা করে। তুমিও তাই, ডাইনি কোথাকার। শুরুতে মিষ্টি মিষ্টি করে বললেও শেষে চোখ গরম করে চেঁচালো। পত্রলেখা বেলুনের মতো ফুঁসে উঠে কাগজে রাগ প্রকাশ করতে অরুণাভের বুকে ঠেস দিয়ে লাগিয়ে দেয়। অরুণাভ বিরক্তির সাথে হাত সরিয়ে দেয়। বুকে লেগে থাকা কাগজটা উঠে পড়ে ঝাড়তে ধমকে বলে, আই মেয়ে, খবরদার, গায়ে হাত দিবে না। পকেটে পানিয়ে বুড়িগঙ্গায় ফেলে আসবো, কাকপক্ষীও টের পাবে না। পত্রলেখা মনে পরে 2 দিন আগে এই হুমকি নবাবপুত্রের বাবাও দিয়েছিল। বাবা ছেলে দুটোই ইতর। পত্রলেখা 2 হাতে দক্ষতার সাথে ইশারায় কিছু বোঝালো। অরুণাভ বোঝে না সে ভাষা। বিরক্তি হয়ে বলল, ডোন্ট মেক দিস ননসেন্স এগেইন। পত্রলেখার মন খারাপ হয়ে যায়। এভাবে বলার কি আছে? সে তো সবার মতো মুখে কথা বলতে পারে না। ইশারায় ভাষা বিনিময়ের মাধ্যমে অন্যতম। ছেলেটা ননসেন্স বলে তার ভাষাকে ছোট করেছে। সে চুপ বারান্দায় গিয়ে দাঁড়ালো। সেখানে অ্যানা হাত বাড়িয়ে শুয়েছিল। পত্রলেখাকে দেখেই ঝাঁঝালো স্বরে মিউ মিউ ডাকলো। পত্রলেখা চোখ গরম করতেই বিড়াল শাবক কুটিয়ে গেল। অরুণাভের নিজের গালে নিজেই থাপ্পড় মারার প্রবল ইচ্ছে জাগে। মেয়েটা মাত্রারিক্ত অসহ্য। ধূপধাপ পা ফেলে দরজা অব্দি গিয়েও ফিরে আসে। মেঝেতে পড়ে থাকা অপরা চিরকুট তুলে নেয়, কপালে টেটো ভাঁজ পরে ফেলে। ইতর ছেলে, তুমি একটা রক্তচোষা ড্রাকুলা। ওই যে 2টো শিং থাকে, লাল লাল চোখ, বাদুরের মতো লেজ, রোকা পাতলা পটকা বাদুরের মতো বডি, কথায় কথায় চেঁচাই। অরুণাভের মাথায় 2টো শিং গজায়, কটমট করে ধাপলো ডবল দাঁত বের হয়। চোখ দুটো লাল হয়ে আসে, পশটাতে একটা লেজ গজিয়েছে। পটলেখা বেলকুনির দরজায় দাঁড়িয়ে কল্পনা করতেই হেসে ওঠে। তার হাসির সুর আর 5টা স্বাভাবিক মেয়ের মতো সুরিলা না, এক অদ্ভুত গোগো ধ্বনি। অরুণাভ কাগজটা মুঠোয় ভরে আসমিক তেড়ে আসে। চোয়াল ধরে পত্রলেখার মুখে কাপড় গুজে দিয়ে বলে, এই কাগজের মতো তোমাকেও মুচড়ে এভাবে খেয়ে ফেলবো চিঠিপত্র, অসহ্য একটা মেয়ে তুমি। পত্রলেখা চোয়াল থেকে অরুণাভের হাত সরিয়ে মুখের কাগজ বের করে। কাগজটা খুঁজে কুড়ি কুড়ি করে শূন্যে উড়িয়ে দিয়ে অরুণাভের দিকে তাকিয়ে ইশারা করে। অরুণাভ বুঝল তাকেও এভাবে কুচি কুচি করে উড়িয়ে দেবে। সে মিছে ভয়ের ভান করে বলল, ওরে বাবা, আমি তো ভয়ে ঠকঠক করে কাঁপছি। মহামান্য ডাইনি, দোহাই লাগে, এমনটা করবেন না।
সবাই 21 চলছে, এখনো বিয়ে শাদী বাকি। আপুকে দাদু ডাক শোনাতে হবে। প্লিজ অধমের উপরে রহম করুন। পত্রলেখা চোখ উল্টে তাকিয়ে আছে। অরুণা বেলকনি থেকে আধ ভেজা ওড়নাটা এনে পত্রলেখার মুখ বরাবর ছুঁড়ে মেরে বলে, মেয়ে মানুষ একটু তো লজ্জা সরম রাখা উচিত। কিছু ছেলে পেলে আসবে ঘরে জিনিসপত্র রাখতে, তাদের সামনে না পড়লেই খুশি হব। পত্রলেখা মুখ বাঁকাই। ছেলেটা এত ইতর কেন? এই কথাগুলো যদি একটু ভালোভাবে বলতো কি এমন মহাপাপ হতো? যখনই কথা বলবে হয় চেঁচাবে, না হয় দাঁত কটমট করবে। ছেলে দুটো প্রথমে খাটের সরঞ্জাম এনে বেলকনির সংলগ্ন জানলার কাছে খাটের তোষক বালিশ ফেলে বিছানা তৈরি করে। অ্যানা লাফিয়ে কিং সাইজের বিছানায় হাত ছাড়িয়ে শুয়ে শুভ উদ্বোধন দেখল। পত্রলেখা বেলকনি দরজায় দাঁড়িয়ে ওড়নায় মুখে প্রায় ঢেকেই রেখেছেন। হঠাৎ একটা ছেলে পত্রলেখার উদ্দেশ্যে বলে, আপা এক গ্লাস পানি খাওয়াবেন? পত্রলেখা চোখ পিটপিট করে তাকালো। পানি খাওয়ানোই যায়, কিন্তু পানিটা কার ভেতরে পরিবেশন করবে? গ্লাস যে নেই, কিন্তু পানির বোতল আছে কয়েকটা। পত্রলেখা দেরি করলো না, সিং থেকে পানির বোতল পুরো করে এনে দিল। ছেলেটা কৃতজ্ঞতার স্বরূপ হেসে পুরো বোতল খালি করলো। বোতল দেওয়ার সময় কৌশলে পত্রলেখার হাত ছুঁয়ে দিল। পত্রলেখার গা খিনখিন করে ওঠে। পাশে ছেলেটা কেমন কুরুচিপূর্ণ সুরে বলল, আপা আমাকেও যদি একটু খাওয়াতেন পানি। পত্রলেখা বোতল বা হাতে কোনো রকমে মাথা নাড়ল। পানির জন্য যাবে দরজায় অরুণাবকে দাঁড়িয়ে থাকতে দেখল। বিড়াল চোখে যে নীরবে শাসাচ্ছে। সে কাছে গিয়ে কি যেন ইশারা করলো। অরুণাব ভুরুক্ষেপ না করে নীরবে দরজা থেকে সরে দাঁড়ায়। পত্রলেখা বোতল হাতে বেরিয়ে রান্না করে আসতে না আসতেই অরুণাব ছো মেরে বোতলটা ছিনিয়ে নেয়। কল ছেড়ে পানি ভরে পত্রলেখার দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে, কচি খুকি তুমি বোঝো না ছেলে দুটোর নেচার খারাপ? এতটাই আলাভোলা তুমি, নাকি অ্যাটেনশন পাওয়ার জন্য নাটক করো? পত্রলেখা শান্ত চাহনে নিক্ষেপ করে। অরুণাব ফিরেও দেখল না। বোতল পুরো করে ঘরে চালে গেল। পত্রলেখা বাকিটা সময় রান্নাঘরের এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হরিণ টানা চোখ দুটোই ভেজা ভেজা ভাব। হালকা গোলাপি বর্ণের ঠোঁট দুটো কাঁপছে মৃদুমন্দ। ছোট্ট রুমে কিং সাইজের খাট, খাটের পাশে ছোট্ট টেবিল, 2 ড্রয়ারের ওয়ার্ড্রোবে, ব্যাস তাতে যেন ঘর ভরে গিয়েছে। ছেলে দুটোকে 300 টাকা দিয়ে বিদায় করে সারোয়ার সাহেব বিছানায় বসে হাস্যোজ্জ্বল মুখে বললেন, টোনাটুনি সংসার দেখতে কার না ভালো লাগে। আমি কিন্তু মাঝে মাঝে এসে বিরক্ত করে যাব, তোমরা বিরক্ত হলেও আসবো। অরুণাব কোনো মতে মাথা দোলালেন। ভদ্রলোক হেসে বলল, তোমাদের দেখলে আমার নিজের যৌবনকালের কথা মনে পড়ে। আমিও তোমাদের আন্টিকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলাম, খুব কম বয়সে। আমার আব্বা তো 2টো থাপ্পড় মেরে বের করে দিলেন। ওর পরিবারও মানল না। হাতে একটা কড়িও ছিল না। বন্ধুদের সহায়তায় একটা বাড়িতে ভাড়ায় উঠি। শপিং মলে সেলসম্যানের কাজ করে কোনো রকমের সংসার চলাতাম। আমার বড় মেয়ে কোলে আসলে ধীরে ধীরে সবাই মেনে নেয়। বুঝলে আমার কথা? অরুণাব অনুভূতি শূন্য দাঁড়িয়ে ভদ্রলোক কলা খাকারি দিল। অরুণাবের পিঠে পেছনে লুকিয়ে থাকা লাজুক পাখিটার দিকে তাকিয়ে বলল, মা এক গ্লাস পানি খাওয়াবে? অরুণাব ঘাড় করিয়ে পেছনে তাকাই। পটলাকা ইতস্তস্ত ভঙ্গিতে ঘর ছাড়ে। সারোয়ার সাহেব এবার খানিকটা খাতকণ্ঠে বলেন, বাচ্চা আমি কি বলি, বাচ্চা কাচ্চা জলদি নিয়ে নিও। নাতি নাতনি হলে দেখবে অরুণ ভাইয়ের মন গলে যাবে। অরুণাবের বাবরি চুলে হাত বুলিয়ে ইতস্তস্ত ভঙ্গিতে বলে, আপনি নিজেই আজকে বাচ্চা রাখছেন, সেই বাচ্চাকে আবার বাচ্চা প্ল্যানিংয়ের কথা বলছেন। আঙ্কেল আমার খুব লজ্জা লাগছে, প্লিজ এরকম কথা বলবেন না। সে তোমার চোখ মুখে দেখেই বোঝা যাচ্ছে লাল টমেটো হয়ে গেছো, বলে সারোয়ার সাহেব ঘর কাঁপিয়ে হেসে উঠলেন। অরুণাব তার কটমট করে তাকিয়ে কেনাকাটায় সাহায্য করেছে বলে অনেকটা বাধ্য হয়ে সহ্য করেছে ভদ্রলোককে। পত্রলেখা পানির বোতল এনে অরুণাবের কাছে দিয়ে আবারও পূর্বের স্থানে গিয়ে দাঁড়াই। মেয়েটার মুখাবয়বে লালিমা ছেয়ে আছে। নিশ্চয়ই শুনে নিয়েছে মেয়েটা। অরুণাব শ্বাস ফেলে বোতলটা সারোয়ার সাহেবের দিকে বাড়িয়ে বলল, কী বলেছে ধন্যবাদ দিব? দাম সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার। যা বলেছিলেন তাই দিতাম। আপনার জন্য এতগুলো টাকা সেভ হলো। সারোয়ার সাহেব মুচকি এসে বললেন, ধন্যবাদ দিতে হবে না, টোনাটনি সংসার শুরু হোক। একদিন দাওয়াত দিও, এসে পেট ভরে ভালো মন্দ খেয়ে যাব। কি দিবে না দাওয়াত? অরুণাব জোরপূর্বক হাসি জ্বলিয়ে বলল, অবশ্যই আঙ্কেল। পানি চাইছিলেন? সারোয়ার সাহেব বোতলের দিকে তাকালেন, চোখ পিটপিট করে বললেন, বোতলে পানি দিচ্ছ কেন, গ্লাসে দাও। অরুণাব লজ্জিত হেসে বলল, গ্লাস নেই, অ্যাকচুয়ালি কিছুই নেই ঘরে, কিনতে হবে। সারোয়ার সাহেব অরুণাবের দিকে কতক্ষণ নীরবে তাকিয়ে থাকলেন। তারপর উঠে দাঁড়িয়ে বলল, চলো ওগুলো কিনে নিয়ে আসি। টাকা আছে কিছু, না থাকলেও সমস্যা নেই, আমি কিনে দিচ্ছি, তুমি পরে পরিশোধ করে দিও। অরুণাব এই যাত্রায় বিরক্ত বোধ করে, তবে প্রকাশ না করে বিনয়ের সাথে বলে, অনেক কৃতজ্ঞ থাকবো আঙ্কেল, বাট আমার কাছে পর্যাপ্ত টাকা আছে, আর আমি পরে সময় বুঝে কিনে নেব। আপনাকে এমনিতেও এত কষ্ট দিলাম। আমার আবার কিসের কষ্ট, বরং আমি এনজয় করেছি। তুমি চলো তো আমার সাথে। আরে এসে এসো, লজ্জা কিসের?
সারোয়ার সাহেব ভেবেই নিলেন অরুণাবের কাছে টাকা পয়সা শর্ট আছে বিধায় ইতস্তত করেছে, তাই এক প্রকার জোর করে টেনে নিয়ে গেলেন। অরুণাবের বিরক্তির শেষ রইল না। ভদ্রলোক এত বাড়াবাড়ি কেন করছে? কোনোভাবে কি আঙ্কেল আপুর সাথে কানেক্টেড? ভাবনা উদয় হতে অরুণাবের মুখটা থমথমে হয়ে আসে। সিঁড়ি অব্দি যাওয়ার পর হঠাৎ কি মনে করে থেমে গেলেন সারোয়ার সাহেব। পেছন ফিরে ফ্ল্যাটের দরজার কাছে দণ্ডীয়মান পত্রলেখার দিকে তাকিয়ে কণ্ঠ খাতে নামিয়ে বললেন, সাংসারিক জিনিসপত্র কিনবো, যে সংসারটা করবে তাকে সঙ্গে না নিলে কেমন দেখায় বলো তো বাচ্চা? অরুণাভ ভ্রু কুঁচকে বলল, বুঝলাম না আপনার কথা। সারোয়ার সাহেব চমৎকার হেসে ফিসফিসিয়ে বললেন, মেয়েটাকে সঙ্গে নিয়ে গেলে কেমন হয় বাচ্চা? খুবই বাজে হবে আঙ্কেল। আর তাছাড়াও ও কোথাও যাবে না। কতটা লাজুক দেখেছেনই তো। মেয়ের ভারটাই ঘাবড়ে যায়। ও থাক, আমি আর আপনি গিয়ে নিয়ে আসি, চলুন। এবার অরুণাভ সারোয়ারের সাহেবের তাড়া দেয়। সারোয়ার সাহেব নড়লেন না। অরুণাভকে বহুত বাহু ধরে থামিয়ে দিলেন। পত্রলেখার দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, একবার বলে তো দেখো যাবে কি না। বলতে হবে না, আমি জানি ও যাবে না। আরে বাচ্চা, বলো তো একবার। ওখানেই দাঁড়িয়ে অরুণাবের ইচ্ছে করলো সারোয়ার সাহেবের মাথায় অবশিষ্ট গোটা কয়েক চুল টেনে ছিঁড়ে ফেলতে। ঘোর অনিচ্ছা সত্ত্বেও উঁচু গলায় পত্রলেখাকে জিজ্ঞেস করলো, যাবে আমাদের সাথে? মেঘজমা অন্ধকার মুখে হাসি ফুটল। তাৎক্ষণিক মাথা কাত করে সম্মতি দিল পত্রলেখা। অরুণাভ কম নাকি? সে সারোয়ার সাহেবের দিকে ফিরে পড়ল। দেখলেন যাবে না বলেছে, চলুন। সারোয়ার সাহেব সূক্ষ্ম চোখে চাইলেন। যাবে ইশারা করলো, যাবে না ইশারা করেছে। আরে বাচ্চা, ডানে বামে মাথাটা ঘোরালো, যাবে না বোঝাতে। শুধু ডানে বামে মাথা কাত করেছে মানে যাবে। আমার থেকে বেশি বোঝেন আপনি। অরুণাভ উত্তেজনায় বলে পস্তায়। সারোয়ার সাহেবের মুখের রং বদলানোর আগেই সাফাই গাইতে শুরু করে, আমি আসলে বলতে চেয়েছিলাম আমার বউ, আমি বুঝবো না। পত্রলেখার আগরফোবিয়া আছে। অচেনা মানুষ, জনসমাগম, ভয় পাই, প্যানিক হয়ে পড়ে। তাই ও থাক, আমরাই যাই। সারোয়ার সাহেব আবারও পত্রলেখার দিকে তাকাই। মেয়েটাকে দেখলে কেমন যেন আপন আপন লাগে। স্নেহ জেগে ওঠে। কেমন কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে, এখনও চেয়ে আছে। তিনি আবারও জিজ্ঞেস করলেন, মা যাবে আমাদের সাথে? পত্রলেখা অরুণাবের দিকে তাকিয়ে নাবুদুক মাথা নাড়ল। মুখটা স্নান হেসে লেপটে সারোয়ার সাহেব অরুণাবকে নিয়ে বেরিয়ে পড়ল। পত্রলেখা দরজা বন্ধ করতে করতে ঘরে চলে আসে। ঘরটা দেখে বিষণ্ণ মনটা হুট করে ভালো হয়ে গেল। এটা কি পত্রলেখার ছোট্ট সংসার নয়? পত্রলেখা দৌড়ে বেলকনিতের দিকে চলে গেল তাকে এক নজর দেখতে। মিটিং রুমে বায়ার্সদের সাথে গুরুত্বপূর্ণ কথোপকথনের মাঝে মিটিং রুমের দরজায় এসে দাঁড়ালো এক স্কুল পড়ুয়া মেয়ে। পরনে স্কুল ড্রেস, কাজ সমান চুলগুলো অগোছালো ভাব, কাঁধে ভারী ব্যাগ, ডাংবিক নাকটা মিটিং রুমের সামনে দাপুটে বসের সাথে মিলে যাচ্ছে। মেয়েটা অনুমতির তোয়াক্কা না করেই ভরা মিটিং রুমে চলে আসে। এত বড় স্পর্ধা অন্য কেউ করলে নিশ্চিত গর্দান চলে যেত, কিন্তু এই যে দাপুটে বসের চেয়েও দাপুটে কেউ। অরুণ সরকার বায়ার্সদের সাথে কথা জারি রেখে মেয়ের কাছ থেকে ব্যাগ নামিয়ে নেয়। অগোছালো চুলে সযত্নে গুছিয়ে বাহুতে আগলে নেয়। পুরো জাহানে সবচেয়ে নিরাপদ ছাই অরুণিতার ঠাঁই হয়। তার গভীর মুখে অহংকারবোধ ফুটে ওঠে নিমিষেই। মিটিং শেষ হতেই মেয়েকে নিয়ে কেবিনে ফিরে আসে অরুণ সরকার। গায়ের ব্লেজার খুলে রেখে মেয়ের কপালে হাত রাখে, মুখটা নিশ্চিন্ত দেখালো। জ্বর এসেছে তো, ওষুধ খাওয়া উচিত। কি খাবে আমার মা? এক্ষুনি অর্ডার করছি। খেতে ইচ্ছে করছে না বাবা। পেটুক মেয়ের মুখে একথা শুনে অরুণ সরকার চিন্তা কয়েকগুণ বাড়ল। ফোনটা তুলে নিয়ে বলল, তোমার ফেভারিট তান্দুরি চিকেন অর্ডার করেছি, সাথে চিজ বার্গার, বিফ চাউমিন আর রসমালাই। আর কিছু চাই বাবার চুরুইয়ের? অরুণিতা কিছু সময় চুপ থেকে বলল, হুম। অরুণ সরকার কানে ফোন ঠেকিয়ে আর চোখে চায় মেয়ের দিকে। নাকটা লাল, ঘন পল্লবে ঢাকা আঁকি যুগল চিকচিক করেছে। ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। অরুণ সজনের সাথে কথা বলে এসির পাওয়ার বাড়ায়। পকেট থেকে রেবন বের করে চুলগুলো বেঁধে দেয়। তোমার মামামের কাছে যাবে? তার কথা মনে পড়ছে নিশ্চয়। আচ্ছা ঠিক আছে, লাঞ্চ করেই আমরা তোমার মামামের কাছে চলে যাব। অরুণিতার কপালে ভাঁজ পড়ে থমথমে সুরে বলে, কেউ আমাকে মনে করেনি, আমি কেন তাকে মনে করতে যাব? আমি কোথাও যাব না। অরুণ সরকার আশাহত হলো। মেয়ের উচিলিয়ে পাতাবাহারের কাছে যাবে এমন একটা পরিকল্পনা মনে মনে কষেছিল সে। কিন্তু এখানে মেয়ে যে মায়ের উপরে অভিমান করে বসে আছে। সে মেয়ের পাশে বসে বলল, তোমার মাম্মাম তো তোমাকেও সঙ্গে নিতে চেয়েছিল, আমি নিষেধ করেছি। আমার কাছে বাড়ি ফাঁকা কবরস্থান কোনো অংশে কম লাগে না। পাপ্পা, আরে সত্যি বলছি, আমি একা খুব ভয় পাই। অরুণিতা বাবার বাহু জড়িয়ে খানিকটা আহ্লাদে সুরে বলে, আই লাভ ইউ মোর দ্যান এভরিথিং ইনসাইড দ্য ওয়ার্ল্ড পাপা। তুমি যেমন তোমার কলিজাকে ভালোবাসো, আমি তার থেকেও বেশি তোমাকে ভালোবাসি। অরুণ সরকার বাঁকা চোখে চাইলো। অরুণিতা হেসে বলল, বিশ্বাস করলে না? না, আমি জানি তো আমার মা আমাকে খুব ভালোবাসে, বাট অতটাও না। 5টা মাস যে আমার সাথে কথা বলেনি।
I'll never forget those 5 months. অরুণিতার মুখটা ছোট হয়ে যায়। বাবার বাহু ছেড়ে বলে, আমি মামামের কাছে যাবো পাপা। অরুণ হাসলো, লাঞ্চ করে তারপর যাব। অরুণিতা বাকি সময়টুকু চুপ করে রইল। অরুণ হাজার চেষ্টা করেও মেয়ের মুখে বলে ফোটাতে পারলেন না। মাঝে মাঝে তার নিজেরই ফাপড় আটকে আসেন। ভবিষ্যতে কি হবে এই মেয়ের? কে সামলাবে নাকুচু বাপের নাকুচু মেয়েকে? তার এত নোকরা সহ্য করার মতো বুকের পাটা নিয়ে বোধহয় কেউ জন্মায়নি। তাই মেয়েকে সে নিজের কাছে রেখে দেবে বলে পণ করে। একটা হাবা বকুয়া ছেলে খুঁজে এনে ঘর জামাই রাখবে। কচি বউয়ের কাছে শুনতে ভালো লাগে ওনার। আর বাচ্চা এসে গেলে দোষ দেবে বউয়ের। এটাকে তো জন্ম নিয়ন্ত্রণ। বড়ি 3 বেলা ঠুসে ঠুসে খাওয়ানো উচিত। শালা খচ্চর। পাতা ফ্যাল করে তাকালো বোনের দিকে। অবাক সুরে বলে, আপু উনি দোষ দেয়নি? জামাইয়ের দোষ টাকা বন্ধ কর পাতু। ওটাকে হাড়ে হাড়ে চেনা আছে আমার। আর তুই কেন সেকালে মানুষদের মতো কথা বলছিস? ছেলে বড় হয়েছে বলে বাচ্চা নেওয়া যাবে না কোন হাদিসে লেখা আছে শুনি? জন্ম মৃত্যু আল্লাহর দান। আল্লাহর নিয়মতকে নিয়ে যারা হাসি ঠাট্টা করে তাদের উপরে আল্লাহর লানত পড়বে। তুই তাদের কথায় কান দিয়ে নিজ ভাবি বাচ্চাকে দূরে ঠেলে দিস না। নিজের অতীতের কথা ভুলে গেলি নাকি পাতু? এতদিনে কেউ বুঝি পাতাকে নিজ বল ধরিয়ে দিতে সক্ষম হলো। পাতার চোখে আবেগে ভরে উঠল। তরতাজা হয় পুরনো ব্যথা। লতা বোনকে বুকে টেনে নেয়, মাথায় হাত বুলিয়ে বোঝায়, কোন সমাজের কথা ভাবছিস তুই? সমস্ত দুঃসময়ে সঙ্গে ছিল তোর। অরুণ সরকারের মতো শক্তিশালী ছায়া না থাকলে সেদিন পিষে ফেলতো। বড়া মজলিসে তোর মুখে চুলকানি মাখাতো। আর তাছাড়াও প্রেগনেন্সির ব্যাপারটা আমার মতে মিডল ক্লাস কোনো মেয়ের সাথে ঘটলে সমাজে মানুষ লজ্জায় মরেই ফেলতো। তুই তো সেই সোসাইটির মানুষ। কেউ তোকে কিচ্ছুটি বলতে পারবে না। যা বলবে আড়ালে অপটালে। পাতার মনস্পটে মেয়ের অভিমানী মুখটা ভেসে ওঠে। কম্পন গলায় বলে, আমি শুধু অরুর কথা ভাবি আপু। মেয়েটা প্রহরকে হিংসা করে এমনিতেই দূরে দূরে থাকে। লতা কটাক্ষ করে বলে, দোষ অরুণ না, দোষটা বংশের। সব কয়টা অহংকারী আর হিংসায় ভরপুর। শুধু আমার প্রহর শোনা ভালো। দোষটা তোমার আপু। তোমার প্ররোচনায় পরেই আমি প্রহরকে এনেছিলাম। লোকের সামনে এখনও ভান করে থাকি প্রহর ভুলে এসেছে। লতা হেসে ওঠে, কাজের মতো কাজ করেছিলি, না হলে প্রহরের মতো কিউট বাচ্চাটাকে কোথায় পেতাম আমি? ভাই তোর বেশি হলে তুই পেটেরটাকে না হয় আমাকে দিয়ে দিস। পাতা করছা দৃষ্টি ফেলে বলল, ওর বাপ শুনলে আমাকে একটা আচারি মারবে। অ্যাবর্শনের কথা বলেছিলাম বলে পা ধরে পড়েছিল। বলিস কি পাতু? লতার চোখে কপালে। পাতা উপর নিচ মাথা নাড়ল, মুচকি এসে বলল, এতটা ধৈর্যশীল অরুণ সরকার আমি আগে কখনোই দেখিনি আপু। যত দিন যাচ্ছে শক্তপোক্ত মানুষটা নরম হয়ে যাচ্ছে। লতা হামি তুলে বলল, তোর জামাইয়ের গুণগান শোনার ইচ্ছে নেই আমার, তবে আমি ওনার উপরে রেগে আছি। লতার চোখ দুটো চিকচিক করে ওঠে। খুব ভালো, বল কেন রেগে আছিস? পাতা মন খারাপের মেঘ জমিয়ে বলে, ভোরকে ওর বাবাই মেয়েটার সাথে বিয়ে দিল। আমাকে একবার জানানোর প্রয়োজন অব্দি মনে করেনি। ছেলে কি ওর একার? লতা বোনের উপরে চরম মাত্রার হতাশ হয়। ঠাস করে একটা চর বসিয়ে দেয় গালে। বিরক্তি প্রকাশ করে বলে, তুই একটা বেকুব। প্রথমবার আমি তোর জামাইকে সমর্থন করছি। দোষ ভোরের। পুরোই বকে গিয়েছে ওই ছেলে। রাস্তাঘাটে দেখা হলে চেনেই না, অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যায়। ডাকলেও সরে না। ক্রিকেট খেলবি ভালো কথা, কাদের সাথে খেলছিস খোঁজ নিবি না? বখাটেদের সাথে খেলবে, মারামারি করবে। সেবার আবার আমাদের এখানে এসেছিল খেলতে, কি নিয়ে যেন গন্ডগোল বাঁধালো। খবর পেয়ে আমি আর লাবিব এগিয়ে গেলাম। ও বাবা, তোর ছেলে আমাদের কোনাতেই ধরল না। আর কি সুন্দর তার মুখের ভাষা। তুমি আমাকে আগে বলনি কেন আপু? রাগ করে বলিনি। পাতা দীর্ঘশ্বাস পেলে বলল, ভোরটা একটু খিটকেটে হয়েছে, মেজাজ ধরে রাখতে পারে না। অবশ্য দোষ ওর বাপের, সবসময় ছেলেটার সাথে ক্যাটক্যাট করে। ছেলেটা যাই করুক তাতেই বোঝা নাক ঢুকিয়ে দেবে, হাজারটা কৈফিয়ত চাইবে। যেতে যেতে এমন কাঠতারা স্বভাব হয়েছে, বাপের কথাও শোনে না। যা বলবে উল্টোটাই করে বসবে। শোনার মতো আমি যা বলবো তাই একটু আধটু কান পাতে। সব যাওয়ার আগেই পাইতো, তাই গাড়ির রোগ পেকেছিল। এখন ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। পাতা শান্ত চোখে চাই। তুমি জানো পটলেখা কার মেয়ে? কার মেয়ে? বর্ষার বোনের মেয়ে। তো তো মানে আমার রাগ হবে না? লতা একরাশ বিরক্তি নিয়ে বলল, কেন রাগ হবে তোর? তোর এক্সের মেয়ে অরুণ সরকারের এক্সের বোনের মেয়ে। অরুণ ভাই এক্সের মুখোমুখি হবে? কষ্ট বুকে ধরফর করুক আর বিরক্তিতে মুখে তোতা হোক, অরুণ ভাইয়ের হবে, তোর তো না। আর অরুণ ভাই যে পরিমাণ অহংকারী আর স্বার্থপর, ওই বর্ষার ছায়াটাও ছেলের সংসারে না পড়তে দেয়, এই গ্যারান্টি দিয়ে বললাম। আর তার জন্য যা যা করা লাগে করবে। বেচারি মেয়েটাকে হয়তো বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তুমি আমার কথা বুঝতে চাইছো না আপু। আমার ছেলেটা আনিকাকে ভালোবাসে, সেখানে ও বোবা মেয়েটার সাথে কি করে সংসার করবে?
লতা বোনের মাথায় চাটা মেরে বলল, করবে করবে, প্রথম প্রথম রাগ দেখালেও দুদিন পর লাট্টু হয়ে যাবে। মেয়েটা কিন্তু ভারী মিষ্টি দেখতে। আর পুরুষ মানুষের সৌন্দর্যের পূজারি বুঝলি, সুন্দর থোবরা দেখলে সব ভুলে যায় তারা। কথাগুলো তিতা হলেও মিথ্যে নয়। তাছাড়াও সবচেয়ে ভয়ানক জিনিস হলো মায়া। একবার মায়া জড়িয়ে গেলে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। আমি না একটা জিনিস খেয়াল করলাম, তুই না আগের সেই সাধারণ পাতা নেই, কেমন অহংকারী হয়ে গেছিস। পাতা অবাক হয়ে বোনের দিকে তাকালো। কিছু বলবে কলিং বেল বেজে উঠল। লতা কিছুক্ষণ ছেলে বউকে ডাকলো। সারা শব্দ না পেয়ে বিড়বিড় করে নিজে গিয়ে দরজা খুলে দিল। দরজায় দাঁড়িয়ে অরুণিতা, পেছনে অরুণ সরকারকেও আসতে দেখা যাচ্ছে। 2 হাত ভর্তি মিষ্টি দই আর ফল ফলাদির প্যাকেট। লতা বোনকে টিঙ্গিয়ে বোন জামাইয়ের সামনে এসে দাঁড়ায়। কেমন আছো লতা? ভালো আর থাকতে দিলেন কই? বোনটা আলাভোলা বলে যা খুশি তাই করবেন? অরুণ সরকার ভালো অপ্রস্তুত হয়ে পড়লেন। লতাকে ডিঙিয়ে মেয়ের দিকে তাকাই। অরুণিতা অবশ্য দরজায় নেই, বাড়ির ভেতরে চলে গিয়েছে। অরুণ স্বাভাবিক সুরে বলল, বুঝলাম না তোমার কথা। লতা সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো। লজ্জা থাকা উচিত। কি বলছো? বাংলায় বলছি, বোঝার কথা। অ্যানাকোন্ডা। অরুণ তাতে দাঁত চেপে মনে মনে বউয়ের বোনকে ভৎসনা করে। মুখে বলে, আমি সহজ সরল মানুষ, প্যাচ কম বুঝি, সোজা কথা বললে সুবিধা হতো। ওরে আমার সহজ সরল মানুষ রে, লজ্জা করে না? আর ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিলে কাল দাদা হয়ে যাবেন, আর আপনি বাবা হতে উৎকৃপ। তিন নিশানা গিয়ে লেগেছে। অরুণ সরকারের যদি লজ্জা থাকতো, সে উল্টো পথে হাঁটতো। কিন্তু সে লজ্জিত না হয়ে বুক ফুলিয়ে বলল, বাবা হওয়া গর্বের বিষয়, লজ্জার না। লজ্জা তো তোমার হওয়া উচিত। মেহমান এসেছে, কই আপ্যায়ন করবে তা না, দরজা থেকেই তাড়ানোর ফোন দিয়ে আসছ। জি, এত বড়লোক মেহমান আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আপনি বরং এখান থেকে রাস্তায় মাপুন। লতা নেহাতেই মজার ছড়ে বলেছিল, কিন্তু না কুচে অরুণ সরকার নিজ সিদ্ধান্ত বদলে থমথমে মুখে বলল, থাকতে আসিনি, মেয়েটার জ্বর, মায়ের কাছে আসবে বলে জেদ করেছিল, তাই রাখতে এসেছিলাম। লতা দাঁত দেখিয়ে হেসে বলল, আরে সেন্টি খাচ্ছেন কেন? মজাও বোঝেন না দেখছি, ভেতরে আসুন। এগুলো নাও, আমাকে অফিস ফিরে যেতে হবে, আর্জেন্ট মিটিং আছে। ডাহা মিথ্যা বলে কথা বলে অরুণ হাতের ফল পাকুড় মিষ্টি দই লতার হাতে ধরিয়ে চলে গেল। লতা বার কয়েক ডাকলো, শুনলই না। লতার খারাপ লাগে, আবারও মেজাজও গরম হয়। এই খাটাস তো মজাও বোঝে না। সন্ধ্যা করাতেই চিরিচিরি বৃষ্টি আর আবারও ধরণী তলে ছুঁয়ে দিচ্ছে, ভিজিয়ে দিচ্ছে এ শহর। বিকালের চিংটে পোড়া গরমের পর এই শীতলতা আবহাওয়াটা স্বস্তিদায়ক। পটলেখা রান্নার কাছে ব্যস্ত। তার খুদে সংসারে আজ প্রথম চুলা চলেছে। অজানা আনন্দে বোধ হয় মনেও মেতে উঠেছে তার। আটার মাখতে মাখতে সে ওয়াশরুমের দরজার দিকে তাকায়। রান্নাঘর আর ওয়াশরুম পাশাপাশি। ছেলেটা সেই যে গেল, আর বেরোচ্ছেই না কেন? পানির শব্দও তো আসছে না, ঘুমিয়ে পড়েছে নাকি? একবার ডাকবে কি ভাবতে ভাবতে পটলেখা এগিয়ে যায়। দরজায় কান পেতে শোনার চেষ্টা করে। গুনগুনিয়ে গান গাইছে নবাব পুত্তর। মুখ পাকিয়ে সে মৃদু থাপ্পড় মারল দরজায়। গুনগুনে থেমে যায়, সবে সাড়া পাওয়া গেল না। পটলেখা লাগাতার দরজায় থাপড়ায়। কি হয়েছে? সারা পেয়ে পটলেখা মুচকি হাসল। একটু পরে খট করে দরজা খুলে ওকে দিল নবাব পুত্তর। শ্যাম্পুর কড়া ঘ্রাণ ভেসে আসছে। পটলেখা চোখ পিটপিট করে তাকালো। ভেজা গায়ে সাবান ফেনা চিকচিক করছে। খালি কাল লোভনীয় বিষয়, তবে পুরোটা দেখা যাচ্ছে না। পটলেখা একটু ভালোভাবে দেখার প্রায়সে মাথা কাত করে। সাথে সাথে ছেলেটা ক্যাটক্যাট শুরু করে দিল। আই মেয়ে, চোখ সরাও, সমস্যা কি তোমার? পটলেখা অপ্রস্তুত ভঙ্গিতে ডানে বামে মাথা নাড়ে। অরুণাবের দিকে আঙ্গুল তুলে পরপরই 2 হাতে একত্রিত করে কানে ঠেকিয়ে ঘুমের ভঙ্গিমা দেখায়। অরুণাব ফোঁস করে মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। পটলেখার মিটিমিটি হেসে চুলার কাছে আসে। বেলুনি দিয়ে রুটি বেলে আর একটু পরপরই ওয়াশরুমের দরজার দিকে তাকায়। অরুণাব বেরিয়ে আসে একটু পরেই। ঝড়ের গতিতে চলে যায় রোমে। পটলেখা গোমরা মুখে কড়াইয়ে রুটি ফেলে। এই মেয়ে, অরুণাবের তীক্ষ্ণ গলা ভেসে এলো। পটলেখা গ্যাস বন্ধ করে ঘরে খোলা দরজায় উকি দেয়। অরুণাব ফোন এগিয়ে দিয়ে বলল, তোমার মা কথা বলতে চাই, তুমি বলবে কি? পটলেখার চোখ দুটোই খুশির ঝিলিক। ওপর নিচ মাথা নেড়ে এগিয়ে এসে ফোনটা কেড়ে নিল। ফোনটা কানের ঠেকিয়ে অদ্ভুত শব্দ বনে বোবা প্রাণীটি, কিন্তু কেউ কথা বলছে না। অরুণাব বিছানায় গা এলিয়ে অলস ভঙ্গিতে বলে, হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও কল দিতে বলল। নেট কানেকশন দেওয়াই আছে। পটলেখা হোয়াটসঅ্যাপে গিয়ে মায়ের নাম্বার তুলে প্রথমে সেভ করে, পরে ভিডিও কল লাগায়। রিসিভ হতে সময় লাগে না। মায়ের সুন্দর মুখটা চলচল করেছে স্ক্রিনে। পত্র, মা আমার, কেমন আছো তুমি? মায়ের স্নেহ ভরা ডাকে ছলছল করে হরিণ টানা চোখ দুটো। মাথা নেড়ে পৌঁছায়, ভালো আছে। পপি চৌধুরী মেয়েকে দেখে মুচকি হেসে বলেন, কার পোশাক পরেছ তুমি? পটলেখা মোবাইল ঘুরিয়ে অরুণাবকে দেখায়। অরুণাব বিরক্তি মুখ বানিয়ে সরে যায়। পপি চৌধুরী হেসে বললেন, যাক, অতটাও বদরাগে না ছেলেটা। তোমার সব জিনিসপত্র তো হোস্টেলেই আছে। আমি ভাবছিলাম হোস্টেলে গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে তোমার কাছে যাব। পরে কারিম বলল,
সিদ্ধান্ত বদলে নিয়েছি। জারিফ যদি জানে তোমার বিয়ে হয়ে গিয়েছে, আরেক কাহিনী করবে। এমনিতেও সকাল বিকাল চেঁচামেচি করে, পুরোই সাইকোই জারিফ। তুমি একটু সাবধানে থেকো। পট্টলেখা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। পপি চৌধুরী জানতে চাইল, কি রাধে আমার মেয়েটা? পট্টলেখা প্রশ্নভাজন চোখে চাইলে পপি চৌধুরী বলে, বরুণ বলছিল রান্না করেছ। কি যেন ইশারা করে মেয়েটা। তার মা জননী তার প্রতিটি ইশারা সহজেই বুঝে কথা এগিয়ে নিয়ে যায়। নেই কাজ, তাই অরুণাভ চুপচাপ অবলোকন করে মা মেয়েকে। ব্যাপারটা ভালোই লাগে তার কাছে। পপি চৌধুরীকে যতটা খারাপ মা ভেবেছিল ততটাও সে নয়। কথাবার্তায় বোঝা যায় মেয়েকে ভালোবাসে, মেয়ের জন্য চিন্তাও করে। পুষ্প ঘ্যান করেছে, ওর সাথে কথা বলবে। পটলেখা উপর নিচ মাথা নাড়ল। অরুণাভের চাহনি সূক্ষ্ম হয়। মোবাইলের পর্দায় বাচ্চা একটা মেয়েকে দেখা যাচ্ছে, অনেকটা পটলেখার মতোই দেখতে। কথা তো বলছে না, বুলেট ছুঁড়ে মারছে। 1 নম্বরে বাচাল। মেয়েটার কথা শুনে ছোট ভাইয়ের কথা মনে পড়ল অরুণাভের। তার জানটুস কি করেছে কে জানে। একটাবার ফোনটাও করলো না। আপু, তোমার কি সত্যি বিয়ে হয়েছে? তুমি কি এখন বউ? পটলেখা আর চোখে অরুণাভের দিকে তাকিয়ে ছোট্ট করে মাথা নাড়ল। পুষ্প বলল, তোমার বরকে দেখাবে না? পটলেখা ফোনের ক্যামেরাটা গড়িয়ে দেয়, অরুণাভকে দেখা যায়। পুষ্প কিছুটা সময় নিয়ে বলল, আপু তোমার বর আমার দুলাভাই হবে তাই না? আমি দুলাভাইয়ের সাথে কথা বলবো। পটলেখা দাবোধক মাথা নাড়ে, চোখ বড় বড় করে গাল ফুলিয়ে বোঝায় সে খুব রাগী। পুষ্প নাছরবান্দা, আমি একটুও রাগাবো না, সালাম দিব, কেমন আছে জিজ্ঞেস করব, আর আমার আপুকে ভালোবাসতে বলবো। দাও না একটু। মায়ের শিখিয়ে দেওয়া কথাগুলো গড়গড় করে বলে পুষ্প। পটলেখা রান্না করে যায়। কল কাটতে নিবে অরুণাভ বলল, দাও কথা বলছি। পটলেখা অবাক হয়। অরুণাভ ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে মেয়েটার উদ্দেশ্যে বলে, হেই কিউটি। পটলেখার চোয়াল চুলে পড়ে। ফোনের ওপাশে পুষ্প গদগদ হয়ে বলে, তুমি পট আপুর বর? অরুণাভ হাসল শুধু। তাকে জবাব দিতে না দেখে পুষ্প মন খারাপের সুরে বলে, তুমিও কি পট আপুর মতো কথা বলতে পারো না? নাম কি তোমার? পুষ্পকে ভুল প্রমাণিত করে অরুণাভ কথা বলল। পুষ্প খুশি হয়ে বলল, আমার নাম পুষ্প কারিম। তোমার নাম কি? অরুণাভ সরকার। তোমাকে আমি দুলাভাই ডাকতে পারি? রাগ করবে না? অরুণাভ পটলেখার দিকে তাকিয়ে বলল, রাগ করবো? ভাইয়া ডাকতে পারো। দুলাভাইয়া ডাকি? প্লিজ প্লিজ বলে আকুতি মিনতি করে সব করলো পুষ্প। অরুণাভ প্রসঙ্গ বদলে বলে, কোন ক্লাসে পড়ো তুমি? দেখে তো পিচ্ছি মনে হচ্ছে। পিচ্ছি বলবা না, আমি অনেক বড়, ক্লাস 3-তে পড়ি। আরে বাপরে, তাহলে তো অনেক বড় আপনি। তুমি কিসে পড়ো? বড়দের মতো ভাব ধরে প্রশ্ন করলো পুষ্প। অরুণাভ হেসে বলল, পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমি এখন শুধু খেলাধুলা করি। তোমার মা বকে না? না। তোমার মা কত ভালো, আর আমি একটু পড়া না করলেই মা বকে বকে কান খেয়ে নাই। আহারে, তোমার কোলে ওটা কি ক্যাট? শি ইজ মাই লিটল বেবি অ্যানা। অরুণাভ থেমে অ্যানার গায়ে হাত বুলিয়ে বলে, অ্যানা সে হ্যালো। অ্যানা মিয়াও ডাকতেই পুষ্পচক কপালে তুলে বলল, তোমার ক্যাট দেখছি কথাও বলে। অতপর দুজনেই খুচরা আলাপ চলমান। পটলেখা গুমরা মুখে কতক্ষণ অপেক্ষা করে চলল যার অধরা কাজ শেষ করতে। একটু পরপরই দরজার দিকে উকি মেনে দেখল কথা ফুরালো কিনা, কিন্তু তাদের কথা ফুরোবার নামে নিচ্ছে না। তার রুটি বানানো হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচি ছেড়ে কড়াইয়ে তেল ঢালে, কতক্ষণ ভেজে মেরিনেট করা মুরগি ঢেলে দেয়, সময় নিয়ে কষায়, ঢাকনা ঢেকে দিয়ে উকি মারে ঘরে। কিন্তু ঘর ফাঁকা। কোথায় গেল ভদ্রকে ছেলেটা? ওকে চোখে দিক কেন দিয়েছিল? শব্দের উৎপত্তির স্থলে খুঁজতে 45 ডিগ্রি বাঁক নিয়ে পাশে থাকায় পত্রলেখা। বুকে হাত ভাঁজ করে নবাবপুত্র জহুরি দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। পত্রলেখা সোজা হয়ে দাঁড়ালো। অরুণাভ ঝাঁঝালো স্বরে বলল, কি সমস্যা তোমার? একটু আগেই পুষ্পর সাথে বৃষ্টি করে কথা বলেছিল, হাসছিল, আর তার সাথে। পত্রলেখা মুখ বিকৃত করে চলে যায় চুলোর কাছে। অরুণাভ পাশে এসে দাঁড়ায়। রান্না কত দূর? পত্রলেখা খুন্তি হাতে প্রসারিত করে বোঝায়, বহু দূর। অরুণাভ পিড়পিড় করে একটা রুটি নিয়ে চিবোতে লাগলো। ঠিকঠাক হলেও মনটা ধরবে বলে আকুপুকু করছে। রুটিটা রেখে দিয়ে বলল, লবণ কম হয়েছে। পত্রলেখা কড়াইয়ের ঢাকনা সরিয়ে মাংস নেড়ে চড়ে বাড়িতে 1 টুকরো মাংস সহ অল্প ঝোল নেয়। আধ খাওয়া রুটি সহ অরুণাভকে খেতে ইশারা করে। অরুণাভ কুচকে রুটি ছিঁড়ে মাংস দিয়ে খায়। মাংস কষানোর সাথে লবণ কম, রুটি খেতে মন্দ লাগছে না। বলা বাহুল্য মেয়েটার হাতে রান্না প্রশংসনীয়। পটলেখা মিনিট 5-এর মধ্যে সব তৈরি করে। মেঝেতে শীতল পাটি বিছিয়ে সব পরিবেশন করে। গরম গরম রুটি, ধোয়া ওঠা মুরগির কষা মাংস, কড়া লিকারের 2 কাপ চা, আর মিষ্টিতে আস্ত বিড়াল শাবক। অরুণাভ চুপটি খেয়ে চলেছে। পটলেখা খায় আর চোরা চোখে চায়, একটু প্রশংসার আশায় কি। অরুণাভ 2টো রুটি খেয়ে উঠে পড়ে, হাত ধুয়ে এসে বিছানায় এলিয়ে দেয়। সারাদিনের খাটনির পর ক্লান্ত শরীর একটু বিশ্রামের প্রয়োজন। পটলেখা তখনও চপর চপর শব্দে খেয়ে চলছিল। অরুণাভ তার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল,
দেখো চিঠিপত্র, শুধুমাত্র আপুর কথায় এই সম্পর্কে জড়াতে রাজি হয়েছি। এই সম্পর্কটাকে কন্টিনিউ করা আমার জন্য প্রায় অসম্ভব। বুঝতে পেরেছো তুমি? পত্রলেখা খাবার চিবোতে ভুলে যায়। গালে খাবার নিয়ে অরুণাবের দিকে তাকালো। অরুণা পূর্বের মতোই শীতল কণ্ঠে বলল, সম্পর্কটাই দায় যতটুকু আমার ততটুকুও তোমারও। তুমি বলো তোমার সিদ্ধান্ত কি? তুমিও কি আমার মতো সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো না? না চাইলে বলো, আমরা ডিভোর্সের পথে এগাবো। অরুণা পত্রলেখার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়। পত্রলেখা নতমুখে খাবারটা শেষ করে এটো প্লেট দুটো নিয়ে চলে গেল সিঙে। আয়নায় সুশ্রী মুখের মানবীকে দেখে স্নান হেসে পরিহাস করে। একটু আগে অবধি বেহায়া মেয়েটা রঙিন স্বপ্ন বুটেছিল। রঙিন স্বপ্নে বেরঙিন বাস্তবের ছোঁয়া এসে দ্রুত লাগবে তা বুঝতে পারেনি। ঘরে এসে অরুণাবের দিকে তাকালো না পত্রলেখা। নোটবুকে কলম হাতে তুলে নিয়ে কতক্ষণ থম মেরে বসে রইল। তারপর লিখল, যদি বলি হ্যাঁ, তুমি কি আমাকে সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেবে? অরুণাব লেখাটা পড়ে দীর্ঘশ্বাস ফেলে পড়ল, ভালোবাসা না থাকলে সংসার হয়? পত্রলেখা মুচকি হেসে লিখল, হয় না। তুমি রেখে দিলে আমি থেকে যেতাম। তুমি যখন রাখবেই না, চলে যাব। সাভারে বাসে তুলে দিলেই হবে। অরুণাব পত্রলেখার চোখে চোখ রেখে জানতে চাই, থেকে যেতে চাইছো? পত্রলেখা কাতর দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার নীরব চোখের ভাষা বুঝে নেওয়ার খুব সহজ। অরুণাব কিছু সময় ভেবে বলল, আমি ভালো ছেলে না চিঠিপত্র, আর তোমাকে কখনো ভালোবাসতেও পারবো না। ভাই, একটা মেয়ে একটা সংসারের জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারে, এভরিথিং। পত্রলেখা আর কিছু লিখলো না, লেখার সাহস হলো না। অরুণাবও কিছু বলল না। ফোন অন করে রিলস দেখাই মনোনিবেশ করে। পত্রলেখা একটা বালিশ নিয়ে নিচে শীতল পাটিতে কুটিসুটি মেরে শুয়ে পড়ল। টলবল চোখ দুটো বাত ভেঙেছে। সকাল হতেই চলে যাবে সে, থাকবে না কারো বোঝা হয়ে। নাকটানা শব্দ চোরালেও অরুণাবের কানে পৌঁছায়। কণ্ডনরত পত্রলেখাকে দেখে নেয় একবার। রিলস ঘাঁটতে ঘাঁটতে স্বাভাবিক ভঙ্গিতে বলে, কথায় কথায় কান্নাকাটি করে নিজেকে বেচারি প্রমাণ করা বন্ধ করো। তোমার এসব ন্যাকামি বিরক্ত লাগে আমার। থাকতে ইচ্ছে করলে থাকো। কথা হলো, আমার কাছে কোনো প্রকার এক্সপেকটেশন রাখতে পারবে না। পত্রলেখার কপালে ভাঁজ পড়ে। কি বলল ছেলেটা? অরুণাব অন্যদিকে মাঝখানে শুয়ে দিল অ্যানাকে। বিছানায় অনেক বড় আছে, আমার শোয়া শেয়ার করতে সমস্যা নেই, শুধু আমার সাইডে না আসলেই হলো। অ্যানা হলো পটার, ওকে ক্রস করার চেষ্টা বলেও করবে না। মেরে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে আসবো। পত্রলেখা গেল না। এত দ্রুত গেলে তো ছোচা ভাববে, আর একবার সাধলে বরঞ্চ চলে যাবে। নিচে মশা খুব চালাতন করে, সে অপেক্ষায় রইল। চোখে ঘুমের আবির্ভাব হয়, কিন্তু অরুণাবের ডাক আসে না। রিলসের শব্দও থেমে গেল অনেক আগেই। কোনি ভর দিয়ে উঁচু হতে বিছানার হালচাল দেখে। গালে হাত ঠেকিয়ে ঘুমে আবেশে নবাব পুত্তর। ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে রেখেছে। সুযোগ হাতছাড়া করে না সে। লাইট নিভিয়ে বিছানায় বিনা শব্দে বিছানায় ওপরে কুটিসুটি মেরে শুয়ে পড়ে। চোখের পাতা নিভে নেব প্রদীপের মতো যে কোনো সময় ক্ষোভ নিভে যাবে। এমতো অবস্থায় কেউ একজন কুমির করে অ্যানা বর্ডার ক্রস করে তাকে সীমানায় এসেছে। এসেই ক্লান্ত হয়নি, হাত পা তুলে সাপের মতো পেঁচিয়ে নিয়েছে। পটলেখার নিপু নিপু চোখের প্রদীপ আরও জ্বলে ওঠে।